তো লাস্ট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে টাইম হারমোনিক ম্যাক্সওয়েলস ইকুয়েশন এন্ড ফেজার ফর্ম দেখিয়েছিলাম আর কি, আর তোমাদের পরীক্ষা হয়েছিল। তো আজকে আমরা শুরু করতেছি হচ্ছে কি টাইম ভ্যারিং পটেনশিয়াল বা পটেনশিয়াল ফাংশন বা ওয়েভ ইকুয়েশন। এটা অনেকভাবে তুমি এক্সপ্লেন করতে পারো, কিন্তু আসলে আমরা আজকে চারটা ডিরাইভেশন এখন পড়াবো। সো কেয়ারফুলি এটা শোনার চেষ্টা করো, এবং এখানে আহ মানে বেশ কাছাকাছি চারটে ইকুয়েশন, এবং লাস্টে আমি ওটা একটা টেবিল আকারে লিখে দিয়েছি, সো দ্যাট হোপফুলি তোমরা এটা মানে যেহেতু খুব কাছাকাছি ডিরাইভেশন গুলো প্যাচে পড়বা না আর কি, কোনটার অ্যান্সার কোনটা। তো প্রথমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গিয়ে, এবং আজকে খুব বেশ মজার একটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা এতদিন পর্যন্ত যে কয়টা ইকুয়েশন পড়াইছে, অনেকগুলো ইকুয়েশন একটার পর একটা কাজে লাগে আর কি। তো প্রথমে আমরা যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ফ্যারাডেজ যে ল আছে, ফ্যারাডেজ ল থেকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ডেল টি অফ বি। এটা ছিল আমাদের ফ্যারাডেজ ল। আবার আমরা জানি যে কার্ল অফ বি, বি ইকুয়াল টু কার্ল অফ এ, বা কার্ল অফ এ ইজ ইকুয়াল টু বি। এটা আমরা হচ্ছে এইভাবে করে এ কে ডিফাইন করছিলাম যে এ কে কার্ল করলে তুমি বি পাবা। এই এ ছিল আমাদের হচ্ছে কি ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল, এবং লাস্ট ক্লাসে আমরা ওই পরীক্ষার মধ্যে আমি এই কোশ্চেনটা করছিলাম যে এটাকে এক্সপ্লেইন করো, এই জিনিসটা কি। তো তাহলে কার্ল অফ ই ইজ ইকুয়াল টু এইভাবে আমরা লিখতে পারি। যদি দুইটাকে বাম পাশে নিয়ে এসে আমরা কার্লকে কমন নিই, তাহলে আমি দেখতে পারবো ই প্লাস ডেল ডেল টি অফ এ ইজ ইকুয়াল টু জিরো। এরকম আমরা একটা সূত্র পেতে পারি। তো এখন ম্যাথমেটিক্স থেকে আমরা বলতে পারি যে যদি দুইটা ভেক্টর কোয়ান্টিটি, যেমন এই যে এই দুইটা ভেক্টর কোয়ান্টিটি, এই দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি তোমার যোগ করে, দুইটা ভেক্টর কোয়ান্টিটি যদি যোগ করে তার কার্ল করলে যদি সেটা জিরো হয়, তার মানে হচ্ছে কি ইফ সাম অফ টু ভেক্টর কোয়ান্টিটি ইন এ প্যারেনথেসিস ইজ কার্ল ফ্রি, এটা যেহেতু কার্ল ফ্রি, তাহলে ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার। তার মানে হচ্ছে কি এই যে দুইটা ভেক্টরকে যোগ করার পরে সেইটার কার্ল করলে যদি জিরো হয়, তাহলে এই যে দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টরকে তুমি লিখতে পারো হচ্ছে কি আরেকটা স্কেলার কোয়ান্টিটির গ্রেডিয়েন্ট হিসাবে। এবং আমাদের এই ক্ষেত্রে সেই স্কেলার কোয়ান্টিটিটা হচ্ছে কি ভি, বা স্কেলার পটেনশিয়াল নামে আমরা যে জিনিসটা পড়েছিলাম সেটা সমান হবে। সো এটা তুমি বলতে পারো দিস ইজ আ এডুকেটেড গেস। এবং এটার সাথে তুমি হচ্ছে কি ম্যাথমেটিক্স এই দুইটাকে অ্যাড করে, মানে স্কেলার কোয়ান্টিটি তো আরো অনেক কিছু হতে পারতো, ওয়াই ভি। এইভাবে যদি প্রশ্ন করো তাহলে প্রশ্ন হচ্ছে কি এটা একটা এডুকেটেড গেস, এবং এইটার সাথে আমরা কিছু ম্যাথমেটিক্সও সহায়তা নিয়েছি আর কি। যেমন এইটা ইকুয়াল টু হচ্ছে জিরো হলে এইটার গ্রেডিয়েন্ট হবে আরেকটা জিনিস, এই জিনিসটা আমরা বলতে পারো ওভাবে করে নিয়েছি আর কি। সেখান থেকে তুমি বলতে পারো যে ই ইকুয়াল টু মাইনাস গ্র্যাড অফ বি মাইনাস ডেল ডেল টি অফ এ। এই ইকুয়েশনটা কিন্তু এখন দেখলে তোমার একটু ইয়ে মনে হতে পারে, কারণ আমরা চ্যাপ্টার 3 তে পড়েছিলাম ই ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস গ্র্যাড অফ বি, এরকম একটা জিনিস আমরা পেয়েছিলাম যে বি কে গ্রেডিয়েন্ট করলে ই পাওয়া যায়। এখন আমরা দেখতেছি ই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট অফ বি মাইনাস ডেল ডেল টি অফ এ। তাহলে একটা এই যে এই জিনিসটা আলগা অ্যাড হয়েছে। তো এই জিনিসটা আসলো কোত্থেকে, তাহলে কি এটা ভুল ছিল? এইটা হচ্ছে গিয়ে যখন আমাদের কেসটা স্ট্যাটিক, স্ট্যাটিক কেস যখন, তখন তুমি হচ্ছে কি বলতে পারো ই ইজ ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ বি, মানে হচ্ছে গিয়ে ইলেকট্রোস্ট্যাটিক্স, যে যখন চার্জটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, কিন্তু চার্জ যদি সময়ের সাথে সাথে তার ডেনসিটি যদি চেঞ্জ হতে থাকে, তাহলে সেই জিনিসটাকে কিন্তু তখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেয়। তার মানে এটার ইলেকট্রিক ফিল্ড আছে এবং ম্যাগনেটিক ফিল্ড, দুইটা জিনিসই আছে। তাহলে মাইনাস গ্রেড অফ বি তো আছেই, তার সাথে আবার আরো একটা জিনিস আছে, সেটা কি ডেল ডেল টি অফ এ, বা দুই ধরনের পটেনশিয়ালের উপরই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করে। এখন ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র স্কেলার পটেনশিয়ালের উপর ডিপেন্ড করে না, বরঞ্চ ভেক্টর ম্যাগনেটিক পটেনশিয়াল এবং স্কেলার পটেনশিয়াল দুইটা জিনিসের উপরে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা ডিপেন্ড করে। সো আমরা এটাকে দেখলাম হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 1 হিসেবে এটাকে আমরা রেখে দিই। তারপরে এই জিনিসটাকে আমরা যদি ডাইভারজেন্স করি এই ইকুয়েশনটাকে, তাহলে আমরা কি পাবো? ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু ডেল্টা। তুমি এই গ্রেডিয়েন্ট, এই যে এখানে গ্রেডিয়েন্ট অপারেটর আছে বা ডেল্টা অপারেটর আছে, ডেল্টার উপর তুমি আবার আরেকটা যদি ডেল্টা করো তাহলে ডেল স্কোয়ার হয়ে যায় এখানে। এর এইখানে ডাইভারজেন্স যেহেতু এ হচ্ছে ভেক্টর, তাহলে ভেক্টরের উপরে ডাইভারজেন্সটা প্রয়োগ হবে, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবে করে লিখতে পারি। আবার আমরা চ্যাপ্টার 3 তে জেনে আসছি যে ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু কি রো ভি ডিভাইডেড বাই এপসাইলন। এই জিনিসটাকে আমরা বলছিলাম কি গসেস ল।
ঠিক আছে। সো গসেস ল স্যার থেকে, এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। স্যার আমি যখন এই গ্রেডিয়েন্ট অপারেটর বা ডেল অপারেটরটা এর উপর নিয়ে আসতেছি, তো এটাকে আগে ডিফারেন্সিয়েট করে তারপর এই গ্রেডিয়েন্ট করবো, নাকি আগে গ্রেডিয়েন্ট করে ডিফারেন্সিয়েট করবো? এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স হবে? কোনটা এইটার ব্যাপারে? জি স্যার, যেমন এখানে আমি গ্রেডিয়েন্ট করছি আগে, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করছি। আমি যদি এর উল্টাটা করতাম, মানে আগে ডিফারেন্সিয়েট করতাম পরে গ্রেডিয়েন্ট করতাম। না, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর কি। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ তুমি গ্রেডিয়েন্ট মানে কি, গ্রেডিয়েন্ট মানে হচ্ছে গিয়ে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, মানে তাই না? তিনটা এটা এক্সিস হচ্ছে গিয়ে, বরাবর এই ভেক্টরটা হ্যাঁ, যেভাবে চেঞ্জ হচ্ছে। এটার ক্ষেত্রে সমস্যা হবে না আর কি। হিসাবে হওয়া উচিত ছিল যে তোমার ডিফারেন্সিয়েশন করার পরে তারপরে হচ্ছে গিয়ে তোমার গ্রেডিয়েন্ট করা, কিন্তু এই ক্ষেত্রে সেটা আগে বা পরে, মানে সিকোয়েন্সের জন্য কোনো সমস্যা হবে না, এই জন্য আমি ভিতরে নিয়ে আসলে কোনো সমস্যা নেই। ভালো প্রশ্ন করছো আর কি। আচ্ছা, তাহলে এর পরের লাইনে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি, আমরা গসেস ল অনুযায়ী বলতে পারি ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো ভি ডিভাইডেড বাই এপসাইলন নট। সুতরাং এই যে আমরা ডাইভারজেন্স অফ ই লিখেছি, তাহলে ডাইভারজেন্স অফ ই ইকুয়াল টু আমরা এটা পেলাম এই জিনিসটাকে গ্রেডিয়েন্ট করার পরে বা ডেল্টা অপারেটর দিয়ে এটা ডাইভারজেন্স করার পরে। তো আবার আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ ই ইজ ইকুয়াল টু রো ভি ডিভাইডেড বাই এপসাইলন। তাহলে এই তিনটা জিনিস সমান বলা যায়। তাহলে আমরা এই ডান পাশে যে দুইটা জিনিস, সেই দুইটা জিনিস আমরা সমান বলে এবং মাইনাস চিহ্নটাই ডান পাশে পাঠিয়ে দিই, এবং এটাকে আমরা ধরে নিই হচ্ছে কি ইকুয়েশন নাম্বার 2। আমাদের মেইন প্রমাণটা আসলে এই যে এই জায়গায় আমরা জানি যে কার্ল অফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে বি। তাহলে এটাকে যদি আমরা আরো একবার কার্ল করি, তাহলে কার্ল অফ এ হয়ে যায় এবং ডান পাশে কার্ল অফ বি হয়ে যায়। আবার কার্ল অফ বি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কি, আমরা এখানে বিটাকে বলতে পারি হচ্ছে কি বি ইকুয়াল টু হচ্ছে কি মিউ এইচ। তাহলে বি ইকুয়াল টু মিউ এইচ লিখলে তুমি এখানে লিখতে পারো এইভাবে করে। আবার আমরা জানি কার্ল অফ এইচ ইকুয়াল টু জে প্লাস ডেল ডেল টি অফ ডি। এটাকে আমরা ম্যাক্সওয়েল সিকোয়েন্ট ইকুয়েশন বলতে পারি, অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে গিয়ে ম্যাক্সওয়েলস কারেকশন অফ অ্যাম্পিয়ার সার্কুলার ল, যেটা আমরা গত ক্লাস এবং গত ক্লাসের আগের ক্লাসে আমরা বলেছিলাম। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি জে প্লাস ডেল ডেল টি অফ ডি। আবার আমরা পরের লাইনে যে কাজটা করছি সেটা হচ্ছে গিয়ে ডি ইকুয়াল টু হচ্ছে এপসাইলন ই। এই সূত্রটা আমরা যদি বসাই দিই তাহলে এটা আমরা ই তে নিয়ে আসতে পারি, তারপর আমরা জাস্ট সিম্পলি গুণ করছি এপসাইলন জে মিউ জে, আর এটা হচ্ছে এপসাইলন মিউ, দুইটা একসাথে চলে আসছে। এরপরে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে ই, এই যে ই যে জিনিসটা আছে, ই ইকুয়াল টু আমরা এই মাত্র ইকুয়েশন নাম্বার 1, এই যে ইকুয়েশন নাম্বার 1 এ দেখলাম ই ইকুয়াল টু মাইনাস গ্রেড অফ ভি মাইনাস ডেল ডেল টি অফ এ। এই সূত্র অনুযায়ী আমরা যদি বসাই যে মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি ডেল ডেল টি অফ এ, এইভাবে করে আমরা যদি লিখি, তাহলে আমরা ই কে এইভাবে করে লিখতে পারি। তাহলে বাম পাশে এই যে পুরো এই ইকুয়েশনটা পেলাম, তাহলে আমরা এটা একটার পর একটা জাস্ট গুণ করে আমরা এইভাবে করে লিখতে পারি, এখানে জাস্ট সিম্পলি গুণ করা হয়েছে। আর বাম পাশে কি হয়েছে, বাম পাশে কার্ল অফ এ, এইটার একটা সূত্র আছে। এই সূত্রটা তোমাদের হচ্ছে মুখস্থ করে রাখা ভালো, কারণ এই সূত্রটা 3-4 বার কাজে লাগবে তোমাদের। কার্ল অফ সামথিং ভেক্টর মানে হচ্ছে কি সেই ভেক্টরটা ডাইভারজেন্স, ডাইভারজেন্স করার পরে সেটাকে গ্রেডিয়েন্ট করতে হবে, মাইনাস তারপর হচ্ছে কি ল্যাপ্লাসিয়ান অফ এ বা ডেল স্কোয়ার এ। ডেল স্কোয়ারকে আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর বলি, তো এই জন্য বললাম আর কি ডেল স্কোয়ার এ বা ল্যাপ্লাসিয়ান অফ এ, এইভাবে করে তুমি বলতে পারো। ডান পাশে সবগুলো জিনিস হচ্ছে কি গুণ করে ফেলা হয়েছে। আচ্ছা, করার পরে তারপরে আমরা এই জিনিসগুলোকে ডাইনে বামে একটু সাজালাম। কিভাবে করে সাজালাম, সাজালাম এইভাবে করে, এই যে এই অপারেটরটা আছে, এইটা মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অপারেটর। গ্রেডিয়েন্ট অপারেটর গুলোকে আমি ডান পাশে পাঠিয়ে দিলাম, বাকি অংশগুলোকে বাম পাশে রাখলাম। তারপরে এই যে গ্রেডিয়েন্টটাকে আমি কমন নিলাম, সো দ্যাট আমরা এরকম একটা জিনিস পাই। এবং এই বাম পাশে হচ্ছে গিয়ে ডেল স্কোয়ার এ মাইনাস মিউ এপসাইলন ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার এ, এইভাবে করে রাখলাম। এই যে মাঝের যে অংশটা, গ্রেডিয়েন্টটাকে কমন নেওয়ার পরে আমরা মাঝের যে অংশটা পাই, এই জিনিসটাকে আমরা হচ্ছে কি জিরো বলতে পারি। এই জিনিসটাকে জিরো বললে তুমি এটা ইকুয়াল টু কি বলতে পারো, এই জিনিসটা ইকুয়াল টু মাইনাস মিউ জে। তো সেটাই এখানে বলা হয়েছে। এই যে এই জিনিসটাকে আমি যে জিরো বলতেছি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি লরেন্স কন্ডিশন বা লরেন্স গেজ। ঠিক আছে। সো হোয়াট ইজ লরেন্স গেজ? এই গেজ নামক যে জিনিসগুলো আছে বা গজ, আমি এটাকে আগে জানতাম, এখন এটা শুনলাম কিছুদিন আগে এটাকে নাকি গজ মানে উচ্চারণ এটার, এটা গজ ফর্মুলা আছে কিছু। তুমি কোয়ান্টাম মেকানিক্সেও ঠিক না, এটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরি নামে যে সাবজেক্টটা আছে, কোয়ান্টাম ফিল্ড থিওরিতে কিছু গজ ফর্মুলা বা গেজ ফর্মুলা আছে।
এই ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কোয়ান্টাম ফিল্ড থিওরির মধ্যে এইসব জিনিসপত্রগুলো আছে, যে তোমার কিভাবে ওই ফিল্ড আছে তোমার। আমরা তো যে ফোর্স গুলা জানি, যে চারটা ফোর্স আর কি, ওই ফোর্সের রিলেটেড কয়েকটা ফিল্ড আছে, সেই ফিল্ডের থেকে এরকম কিছু গজ ফর্মুলা আছে, সেই রকম একটা ফর্মুলার মধ্যে থেকে সম্ভবত এই জিনিসটা আসছে, লরেন্সের গজ ফর্মুলা, বা এটাকে লরেন্স কন্ডিশন বলে। সুতরাং এই জিনিসটা কোত্থেকে আসছে এটার ভিতরে যাওয়া আমাদের এই কোর্সে কেন কোয়ান্টাম মেকানিক্সেও কিছুটা অসম্ভব, তাহলে আমরা এটা জাস্ট জেনে রাখবো এটা ইকুয়াল টু হচ্ছে কি জিরো হয়। যদি এটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা কি বলতে পারি, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে ডেল স্কোয়ার এ মাইনাস মিউ এপসাইলন ডেল ডেল টি স্কোয়ার এ ইকুয়াল টু মাইনাস মিউ জে। এই ইকুয়েশনটার নাম হচ্ছে গিয়ে ওয়েভ ইকুয়েশন। এবং যেহেতু এটার মধ্যে এ আছে, এটার মধ্যে যেহেতু এ আছে, তাহলে এটাকে আমরা বলতেছি ওয়েভ ইকুয়েশন ফর ভেক্টর পটেনশিয়াল এ। যেহেতু এটা ইকুয়াল টু কিছু একটা আছে, এই জন্য এই ইকুয়েশনটাকে আমরা বলি নন হোমোজিনিয়াস ইকুয়েশন। তোমরা হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস দুই ধরনের ইকুয়েশন ম্যাথমেটিক্সে পড়ে আসছো। এটা ইকুয়াল টু যদি জিরো হতো, তাহলে আমরা এই জিনিসটাকে বলতাম হচ্ছে গিয়ে হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা হচ্ছে ইকুয়াল টু জিরো না, তার মানে এটা হচ্ছে কি নন হোমোজিনিয়াস ইকুয়েশন। আমরা কিন্তু হোমোজিনিয়াস টাইপেরও আরো কয়েকটি ইকুয়েশন পড়বো ভবিষ্যতে, এই জন্য আমি মেনশন করে দিলাম আর কি। আমরা নেক্সট ক্লাসে অথবা তার পরের ক্লাসে এইরকম আরো কয়েকটা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি আরো কয়েকটা দেখবো আর কি এরকম। সেটাকে আমরা বলছি নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর ভেক্টর পটেনশিয়াল এ। আচ্ছা, তো তারপরে আমরা ইকুয়েশন নাম্বার 2 কে নিয়ে যদি আগাই, ইকুয়েশন নাম্বার 2 আমাদের ছিল ডেল স্কয়ার ভি প্লাস ডেল ডেল টি অফ ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস রো ভি ডিভাইডেড বাই এপসাইলন। এই ইকুয়েশনটায় আমরা এই যে ডাইভারজেন্স অফ এ, এই জিনিসটা পেয়েছিলাম। এখন ডাইভারজেন্স অফ এ কিন্তু আমাদের এই যে লরেন্স কন্ডিশন থেকে আমরা বলতে পারি যে ডাইভারজেন্স অফ এ ইজ ইকুয়াল টু মাইনাস মিউ এপসাইলন ডেল ডেল টি অফ বি। তাহলে আমরা যদি এই সূত্রটা এখানে বসায় দিই, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে করে লিখতে পারি গুছালে, ডেল স্কোয়ার ভি মাইনাস মিউ এপসাইলন ডেল ডেল টি স্কোয়ার ভি ডেল ডেল টি স্কোয়ার ভি ইকুয়াল টু মাইনাস রো ভি ডিভাইডেড বাই এপসাইলন। এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা কিন্তু দেখতে হুবহু মিল আছে। এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়েভ ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল ভি, নন হোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল ভি। ভি এবং এ যদি মনে না থাকে, এটা ছিল হচ্ছে গিয়ে বি এর সময়, বি এর সময় যে ভোল্টেজটা সেটাকে আমরা বলতাম হচ্ছে এ, এবং ই ফিল্ডের রেসপেক্টে যেই সময় আমরা ভোল্টেজটা পেয়েছিলাম সেটাকে আমরা বলতাম হচ্ছে গিয়ে স্কেলার পটেনশিয়াল বি। তাহলে আমরা দুই ধরনের ভোল্টেজের জন্য ওয়েভ ইকুয়েশন পেলাম, বা ওয়েভ ইকুয়েশন হচ্ছে গিয়ে এক ধরনের কি সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পেলাম। আচ্ছা, তো আমরা সেখান থেকে যদি আরেকটু আগাই, এই যে আমরা যে কোনো একটা ইকুয়েশন ধরি, ডেল স্কোয়ার এ মাইনাস মিউ এপসাইলন ডেল ডেল টি স্কোয়ার এ ইকুয়াল টু মিউ জে, এই যে ইকুয়েশনটা ধরো পেলাম, এই ইকুয়েশনের মধ্যে আমি যদি তোমার ধরো ইয়ে বাদ দাও, আমরা যদি এইটুক অংশ নিই, যে এই যে 1/√ওভার মিউ এপসাইলন, এই যে মিউ এপসাইলন যে জিনিসটা আছে, এটা কিন্তু দেখো ইন্টারেস্টিং একটা জিনিস। মিউ এপসাইলন প্রত্যেকটা জিনিসের সামনে কনস্ট্যান্ট হিসেবে চলে আসছে, কেমনে জানি। মিউ আমরা পুরো এন্টায়ার চ্যাপ্টার 3-তে পাইনি, যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড পড়ানো শুরু করছি তখন আমরা পেয়েছিলাম। আবার সিমিলারলি এপসাইলন, এপসাইলন জিনিসটাও কিন্তু আমরা হচ্ছে গিয়ে কোথায় পেয়েছিলাম, আমরা এপসাইলন জিনিসটাও কিন্তু পেয়েছিলাম হচ্ছে গিয়ে চ্যাপ্টার পুরা 5-এ পাইনি, আমরা পেয়েছিলাম চ্যাপ্টার 3-তে। এটা হচ্ছে কি পারমিয়েবিলিটি এবং পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো এই যে জিনিসটা তার রুট ওভার, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি ভেলোসিটি অফ ওয়েভ প্রপাগেশন। এখন যদি এটা ফ্রি স্পেস হয়, এখানে একটু ভুল আছে, এটা মিউ নট হবে এবং এটা এপসাইলন নট হবে, সেই ক্ষেত্রে এই প্রপাগেশন অফ ভেলোসিটি অফ ওয়েভ প্রপাগেশন, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট 1/√ওভার মিউ নট এপসাইলন নট, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে স্পিড অফ লাইট বা আলোর বেগ। খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে হঠাৎ এর মধ্যে থেকে আলোর বেগ কোত্থেকে চলে আসলো, তাই না? খুব ইন্টারেস্টিং একটা জিনিস। সি আমরা সবাই জানি, মানে ইন্টারমিডিয়েট থেকে আমরা জেনে আসছি সি হচ্ছে কি আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জিনিসটা এইখানে হঠাৎ করে কোথায় চলে আসলো? আসলে এই যে এই ইকুয়েশনটার সামনের এই পার্টটুক আসলে একটা জিনিস ইন্ডিকেট করতেছে। কি ইন্ডিকেট করতেছে সেটা আমরা নেক্সট 2-3টা ক্লাস পরে আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট সিম্পলি যদি বলি, এটা একটা ওয়েভ ইন্ডিকেট করতেছে, এবং এটা ইন্ডিকেট করতেছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ফ্রি স্পেসে আলোর বেগে যায়। আর আমি যদি অন্যভাবে বলি, আলোই কিন্তু আসলে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ।
সাউন্ডস একটু মানে অদ্ভুত শোনাচ্ছে আর কি, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক্স এর সাথে ফোটন নামক যে জিনিসটা আমরা জানি, আলোর ইউনিটকে আমরা বলি ফোটন, জাস্ট লাইক আমরা ইলেকট্রন একটা পার্টিকেল তুমি যদি কম্পেয়ার করো, সেই রকম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যদি আমরা পার্টিকেল হিসেবে কল্পনা করি, মানে এটা আইনস্টাইন দেখিয়েছিলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু কি করে, একটা বাঞ্চ আপ হয়ে একটা পার্টিকেলের মতো আচরণ করে, সেই পার্টিকেলটাকে আমরা বলি হচ্ছে কি ফোটন। যদিও আবার আমাদের আলোকে আমরা ওয়েভ হিসেবে ধরি, সেখান থেকে কিন্তু এই কথাটা আসছে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি কথাটা আসছে। নাম শুনছো কখনো এটা? জি জি স্যার, ওই স্যার। দ্বি বগলি সমীকরণ। এইচএসসি তে ছিল স্যার। হ্যাঁ, ইন্টারমিডিয়েটে শুনছো, তোমরা হয়তো এখনো শুনবা, কিন্তু এই কনসেপ্ট গুলা কিছুক্ষণ মানে আরো যদি ডিপে যাও, তাহলে তুমি যখন তোমাদের শোয়েনজের ইকুয়েশন পড়াইছে ম্যাটেরিয়ালসে। না স্যার, এখনো আচ্ছা, আসে নাই এগুলো। শোরিঞ্জার ইকুয়েশন আসলে পড়ানো এই হয় না। জিনিসগুলো আরো প্যাচ লেগে যাবে, ঠিক আছে? এবং কোয়ান্টাম মেকানিক্স এর মানে সত্যি কথা বোঝা সম্ভব না, বোঝা সম্ভব না, এইটাই হচ্ছে কি সায়েন্টিস্টদের ধারণা। এটাই হচ্ছে কি খুব মজার ব্যাপার। এটাকে বলা হয় কোপেনহেগেন এক্সপ্লেনেশন আর কি, যে তুমি শোরিঞ্জার ইকুয়েশন ইউজ করতে পারবা, কিন্তু শোরিঞ্জার ইকুয়েশন এক্স্যাক্টলি ফিজিক্যালি আমরা যেভাবে চিন্তা করি, একটা পার্টিকেল মানে হচ্ছে একটা বল, যেভাবে তুমি চিন্তা করো, ঠিক এইভাবে করে কোয়ান্টাম মেকানিক্স কাজ করে না। এই জিনিসটা আছে 50%, এইরকম ভাবে চিন্তা করে। যেমন ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমি যদি বলি যে তুমি চেয়ারের উপর বসে আছো 70%, বা তুমি যে এখানে দাঁড়ায় আছো 70% দাঁড়ায় আছো, এইটার মানে কি? মানে তুমি এখানে 70% আছো, আমি যদি এইভাবে করে বলি, এটা তো হয় না। তুমি আদার আসো অথবা তুমি নাই, তুমি এখানে দাঁড়ায় আসো অথবা এখানে দাঁড়ায় নাই। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর বেলা এই জিনিসটা এরকম না, সেখানে তোমাকে বলতে হবে তুমি 70% আছো, মানে এটাকে বলে কোয়ান্টাম সুপারপজিশন নামক একটা জিনিস আছে, এবং এই জিনিসটা আসলে প্রবাবিলিস্টিক। তো প্রবাবিলিস্টিক জিনিসটা আমরা আসলে দেখি না, যে তুমি ধরো বাসায় আসো অথবা তুমি বাসায় নাই, তুমি বাসায় 20% আছো, এই কথাটার মানে কি? এই কথাটার কোনো মিনিং নেই, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটাই হচ্ছে কি অ্যান্সার, এটা তুমি বিশ স্যার পার্সেন্ট ওই যে আছো, স্যার আসলে ক্যাট নেচার কাজ এক্সপেরিমেন্টের করে। স্যার, ওই যে স্যার ওইটার মতো স্যার না স্যার ব্যাপারটা স্যার? কোনটা? স্যার ওই যে শ্রোডিঞ্জারের যে ক্যাট, ওই যে ক্যাটের যে হ্যাঁ, এক্সপেরিমেন্টটা স্যার। শোরিঞ্জের ক্যাট তোমাদেরকে পড়াবে, কিন্তু শোরিঞ্জের ক্যাট হচ্ছে গিয়ে কিন্তু আসলে মানে সত্যি কথা, শোরিঞ্জের ক্যাটের এক্সপ্লেনেশন নিয়ে অনেক ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, শোরিঞ্জের ক্যাটের যেভাবে করে চিন্তা করা হয়েছে, মানে এটা কিন্তু একটা থট এক্সপেরিমেন্ট। থট এক্সপেরিমেন্ট মানে হচ্ছে কি, যে তুমি ধরে নাও যে যখন একটা বিড়াল আছে একটা তোমার বক্সের মধ্যে, শোরিঞ্জার ক্যাট যেটাকে বলা হয়, বিড়াল আছে একটা বক্সের মধ্যে, সেখানে একটা তোমার বিষাক্ত তুমি কিছু একটা রাখছো। এখন বিষাক্ত কিছু রাখছো, এখন এর মানে বিড়ালটা কি মারা গেছে না বেঁচে আছে তুমি জানো না। তাহলে তুমি ধরতে পারো যে বিড়ালটা হচ্ছে গিয়ে বেঁচেও থাকতে পারে, মারাও যেতে পারে। এই জিনিসটাকে তুমি ঘুরে বলতেছো বিড়ালটা হচ্ছে গিয়ে বেঁচে আছে এবং মারা গেছে এট দ্য সেম টাইম। এই জিনিসটাকে তুমি নাম দিচ্ছো কোয়ান্টাম সুপারপজিশন, যে তুমি যখন দেখবা বক্সটা খুলে যখন দেখবা, অনলি তখন তুমি কনফার্ম করতে পারো বিড়ালটা কি মারা গেছে নাকি বিড়ালটা বেঁচে আছে। কিন্তু ইট ডাজন্ট মেক সেন্স, বিড়ালটা যখন বক্সের মধ্যে আছে সে বেঁচে আছে এবং মারা গেছে এট দ্য সেম টাইম, এটা কিভাবে হয়? বাস্তবে তো আইদার বিড়ালটা মারা গেছে অথবা বিড়ালটা বেঁচে আছে, কিন্তু একই সাথে তুমি অবজার্ভ করার আগে বেঁচে আছে এবং মারা গেছে দুইটাই একসাথে ঠিক হয় কিভাবে? তো এইটাকে অনেকে বলে হচ্ছে গিয়ে এই ধারণাটা এইভাবে করে আসলে এক্সপ্লেনেশন, এটা জাস্ট বোঝানোর জন্য বোঝানো হয়েছে, এটা একটা অ্যানালজি, কিন্তু এটার মধ্যে সমস্যা আছে। কারণ হচ্ছে তুমি স্যার যেখানে এটা আসো, মানে স্যার ইউটিউবে স্যার এটা নিয়ে স্যার মানে দেখছিলাম, তখন মানে স্যার বলতেছে যে এটা নাকি স্যার অবজারভারের উপর ডিপেন্ড করে, মানে স্যার কে কি দেখবে স্যার। এটা স্যার আসলে মানে স্যার যেটা স্পেস টাইমের বললাম সাথে যে রিলেটেড দেখছিলাম, এইটা যে বোঝানো স্পেস সম্ভব না। টাইমের আমি সাথে রিলেটেড। এমআইটির 1 ঘন্টার একটা লেকচার দেখছি কোয়ান্টাম সুপারপজিশনের উপরে, এবং তারপরে আমি এটা তোমাকে এক্স্যাক্টলি বুঝাইতে পারবো না। কারণ হচ্ছে গিয়ে এটার আসল কারণ হচ্ছে কি, যে দুনিয়াটা এমন ভাবে কাজ করে এই জিনিসটা আমরা আসলে বুঝি না, ঠিক আছে? কারণ আমরা আশেপাশে যা দেখছি, মানে তুমি তোমার যে দুনিয়ার যে ধারণা, সেই ধারণাটা কোত্থেকে আসছে? তুমি ডাইনে বামে যা দেখছো সেখান থেকেই তোমার দুনিয়ার ধারণাটা আসছে। সুতরাং এমন একটা অ্যাবসার্ড জিনিস, যে জিনিসটা হচ্ছে কি, যেমন ধরো তুমি কি অতীতে যেতে পারবা? অ্যান্সার হচ্ছে কি না। তুমি কি ভবিষ্যতে যেতে পারবা? অ্যান্সার হচ্ছে কি না। এইসব জিনিস আমরা সায়েন্স ফিকশনে পড়ে আসছি, কিন্তু
কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট নামক একটা জিনিস আছে, সেই জিনিসটা সম্পর্কে আজকে ক্লাস শেষ হয়ে গেলে দেখো। আমি নাম বললাম কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। এইটার কোনো স্যার দেখছিলাম এক্সপ্লেনেশন স্যার তুমি হচ্ছে গিয়ে আগে স্যার। তুমি পাবা না, সহজ বাংলা কথা। এইসব জিনিস বুঝানো আসলে সম্ভব না, কিন্তু দুনিয়াটা এভাবে করেই কাজ করে। এটাকে এক্সপ্লেইন করার জন্য বহুত লোক মানে বিভিন্নভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করছে। শোরিঞ্জারস ক্যাট হচ্ছে ওয়ান অফ দ্যাম। এটা অনেকে বলে শোরিঞ্জারস ক্যাট আসলে যেভাবে এক্সপ্লেইন করা হয়, তুমি নিজে একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডের মধ্যে আছো, সুতরাং তুমি যখন কোয়ান্টাম সিস্টেমের মধ্যে আছো তখন তুমি ধরতেছো তুমি কোয়ান্টাম সিস্টেমের মধ্যে নাই, কিন্তু বিড়ালটা কোয়ান্টাম সিস্টেমের মধ্যে আসছো। সুতরাং এইভাবে চিন্তা করাটাই হচ্ছে সমস্যাজনক। এটা অনেক সায়েন্টিস্টের মতামত, ঠিক আছে, বর্তমানে অনেক সায়েন্টিস্টের মতামত যে এইভাবে করে না বুঝালেও চলে, কিন্তু এটা আসলে বোঝানো সম্ভব না। এই জন্য একটা এক্সপ্লেনেশন আছে যেটাকে বলা হয় কোপেনহেগেন এক্সপ্লেনেশন, যেখানে বলা হয় যে তোমার যে তুমি শোরিঞ্জারস ইকুয়েশন নিয়ে কাজ করবা, এবং এটা যে কাজ করে কিনা 100% এটা কাজ করে। কিভাবে তুমি বুঝছো এটা কাজ করে? কারণ হচ্ছে আদারওয়াইজ তোমার কোনো ট্রানজিস্টর কাজ করতো না। এই যে তোমার 9 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, 12 ন্যানোমিটার তুমি হচ্ছে ট্রানজিস্টর গুলো ইউজ করতেছো, শোরিঞ্জার ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন করে এগুলা করা হয়েছে, গ্রিনস ফাংশন ইউজ করে এগুলা কাজ করা হয়েছে, তারপর বেলাস্টিক মডেল ইউজ করে এগুলা কাজ করা হয়েছে। এগুলো সবগুলোর মূলে হচ্ছে গিয়ে শোরিঞ্জার ইকুয়েশন আছে। তোমাদের সাফায়াত স্যারকে জিজ্ঞেস করো, সাফায়াত স্যার আরো ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবেন, কারণ খুব সম্ভবত উনি পিএইচডি লেভেলেও হচ্ছে কি উনি কোয়ান্টাম মেকানিক্স পড়তে হয়েছে আর কি ওনাকে ওনার কোর্সের জন্য। কিন্তু উনি এগুলো আরো বিস্তারিত বলতে পারবেন এটা কোথায় কাজে লাগায় আর কি। শোরিঞ্জার ইকুয়েশন তুমি হয়তো কিছুই বুঝবা না, কিন্তু এই ইকুয়েশন যে কাজ করে এতে কোনো সন্দেহ নাই। এটার এক্সপ্লেনেশন দিতে হচ্ছে অনেক সমস্যা হয়। যাই হোক, আমি যেটা বললাম যে যাদের ইন্টারেস্ট আছে, তোমরা সব থেকে উইয়ার্ডেস্ট জিনিস যেগুলো পড়া হয়েছে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওই কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট। ঠিক আছে, আমি যদি খুব শর্টে বলি, যেহেতু আজকে আসলে খুব বেশি সময় নেই, কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট জিনিসটা হচ্ছে অনেকটা এইরকম যে ধরো অনেক সময় আমরা এরকম শুনতাম, মানে গল্পেতে শুনতাম বা এরকম যে যমজ দুই ভাই, একজন হচ্ছে গিয়ে তুমি খোঁচা মারলা, আরেক ভাই হচ্ছে গিয়ে তোমার ধরো বাংলাদেশে আছে, এক ভাই আছে আমেরিকায়। তুমি আমেরিকায় এক ভাইকে তুমি একটা থাপ্পড় দিলা, বাংলাদেশের ভাইটা সে সময় বুঝতে পারবে আমার কিছু একটা সমস্যা হয়েছে, আমার ওই স্যার ভাইকে ওই যে একটা বাংলা থাপ্পড় দেওয়া সিনেমার মতো হয়েছে। স্যার। হ্যাঁ, অনেকটা বাংলা সিনেমার মতো, কিন্তু কথা হচ্ছে গিয়ে এইরকম হচ্ছে গিয়ে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টটা এইরকম। তুমি বিলিয়ন্স অফ দূরে যদি তুমি ইলেকট্রন দুইটাকে রাখো, রাখার পরে একটার স্পিন তুমি যদি বদলায় দাও, অন্য ইলেকট্রনটার স্পিনও চেঞ্জ হয়ে যায়, এবং সেটা আলোর বেগের থেকে খুব জলদি ভাবে চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যায় এটার কোনো এক্সপ্লেনেশন মানে খুব ভালোভাবে এখনো দেওয়া যায় না, আমি যতটুকু জানি আর কি। কারণ আমি যেটা বললাম, আমি তো কোয়ান্টাম ফিল্ড থিওরি আমি পড়ি না, এটা আমার সাবজেক্টও না, আমি এটা পড়ে আসলে আমার কোনো লাভ নেই, এবং কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোয়ান্টাম ফিল্ড থিওরি নর্মালি পড়েও না। আমাদের যতটুকু লাগে সেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র কোয়ান্টাম মেকানিক্স আমাদের লাগে, কিন্তু কোয়ান্টাম ফিল্ড থিওরি লেভেলের জিনিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের লাগে না। তো যেটা বললাম, আমি তোমাদেরকে যেভাবে উদাহরণটা দিলাম, বাংলা সিনেমার কথা তুমি যেটা বললা, ইলেকট্রন এইভাবে করেই কাজ করে, এবং এই জিনিসটাকে নিয়ে সম্ভবত ওই আইনস্টাইন বলছিল গড ডাজন্ট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। এরকম একটা বিখ্যাত ডায়লগ আছে, কারণ আইনস্টাইন নিজে বলতেছিল এটা কেমনে সম্ভব, জি স্যার। ইট স্যার ডাজন্ট শুনছিলাম মেক স্যার। এনি সেন্স। খুব সায়েন্সটা সম্ভব মানে প্রথমে স্যার মানে বিশ্বাস করতো না জিনিসগুলো, মানে স্যার কিরকম মানতো না আর কি জিনিসগুলো। মানতো না মানুষ, তিনি এক্সপ্লেন করতে পারেন নাই আর কি শেষ পর্যন্ত, মানে যে এটা আসলে এইভাবে মানে কেন এইভাবে করে কাজ করতেছে এটার এক্সপ্লেনেশন উনি দিতে পারেন নাই। কিন্তু আসলে ব্যাপার কি যে তারপরেও তো সায়েন্স আগায় গেছে, তারপরে হচ্ছে গিয়ে রিচার্ড ফ্রাইনম্যান এবং আরো অনেক সায়েন্টিস্ট এগুলো নিয়ে কাজ করছে, হেগস বোসন টোসন অনেক কিছু তৈরি হয়েছে, স্ট্যান্ডার্ড মডেল অনেক আগাইছে আর কি। কিন্তু মানে সেই সময় উনি এই বিখ্যাত এই ডায়লগটা দিচ্ছে যে গড ডাজন্ট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স, এটা আসলে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট নিয়ে এর এক্সপ্লেনেশন বা কেমনে কাজ করে সেটা দেখার পর সম্ভবত উনি এই বিষয়ে এই ডায়লগটা দিছিলেন আর কি, ভুলে গেছি আর কি। ইন এনিওয়ে, চাইলে তুমি যেটা বললাম যে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট হচ্ছে কি সব থেকে উইয়ার্ড একটা জিনিস। আরেকটা উইয়ার্ড জিনিস হচ্ছে কি তোমার ডার্ক এনার্জি। এই ডার্ক এনার্জি এবং ডার্ক ম্যাটার নিয়ে যেটা কথা বলা হয়, এটা হচ্ছে আরেকটা ফিজিক্সের সব থেকে বড় আনরিজলভড একটা ইস্যুগুলোর মধ্যে একটা, যার জন্য বিলিয়ন্স অফ ডলার খরচ করা হচ্ছে, যে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আসলে জিনিসটা কি। অনেক এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ডার্ক ম্যাটার কি না সেটা প্রমাণ করা গেছে। যে তোমার যেমন ধরো গামা রে হচ্ছে গিয়ে তোমার 2 মিটার ভেদ করতে পারে, কিন্তু
এই যে ডার্ক এনার্জি নিয়ে যেটা বলা হচ্ছে সেটা নাকি সবকিছু ভেদ করে চলে যেতে পারে, ডার্ক ম্যাটার যেগুলো। তো এইগুলো নিয়ে এখনো কিছু কিছু আনরিজলভ অনেক ইস্যু আছে এবং সেইগুলোর জন্যই আসলে ফিজিসিস্টরা কাজ করে আর কি। ইনি নিবে দুইটা জিনিস নিয়ে তোমরা চাইলে দেখতে পারো, একটা হচ্ছে গিয়ে ফিজিক্সের স্ট্যান্ডার্ড মডেল, যেটা নিয়ে হচ্ছে কি ওই যে পাই মেসন মেসন ইলেকট্রনকে ভাঙা যায় কত ভাগে, সেই সব জিনিস ওইসব জায়গায় গেলে পাবা। একটা জিনিস আছে সেটা হচ্ছে কি যেটা বললাম কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, যেটার হচ্ছে কি আগা মাথা বোঝা যায় না। আর আরেকটা হচ্ছে যে ডার্ক এনার্জি। এই তিনটা জিনিস হচ্ছে কি খুব অ্যাবসার্ড অ্যাবসার্ড জিনিস। নিবে আমরা আগাই। তো আমি যেটা বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে ফোটনের একটা সম্পর্ক আছে, আমি এটা পরে বলার চেষ্টা করব, কারণ ওয়েভে এখন আমরা আসলে ওয়েভে যাব আমরা নেক্সট চ্যাপ্টারে যাওয়ার পরে। আপাতত এইটুকুই বললাম, এই যে এই 1/√μ0 ε0 যে জিনিসটা আসছে, এই জিনিসটা আসলে হচ্ছে কি একটা আলোর বেগ, এটা হচ্ছে কি লাইটের স্পিডের কাছাকাছি। এই জিনিসটা কেন হয় বা এটা কি ইন্ডিকেট করতেছে আমরা এটা সলভ করার পরে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। তো আপাতত এটা আমরা জেনে রাখি, এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে ভেলোসিটি অফ ওয়েভ প্রপাগেশন, এবং ফ্রি স্পেসে এটাই হচ্ছে গিয়ে আলোর স্পিড। আচ্ছা, তো সেইটা যদি আমরা জেনে যাই তাহলে এই 1/μ এই জিনিসটাকে আমরা 1 এইভাবে করেও চাইলে লিখতে পারি, অথবা আমরা আপাতত এরকমই রেখে দিয়েছি। লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে তোমার ডেল ডেল টি এই জিনিসটা যদি তুমি এটাকে ফেজর ফর্মে নিয়ে যাও, এটা কি যদি টাইম হারমোনিক হয়, এটা যদি টাইম হারমোনিক হয় এবং তুমি যদি এটাকে ফেজর ফর্মে নিয়ে আসো, তাহলে ডেল ডেল টি কে জে ওমেগা দ্বারা রিপ্লেস করা যায়। তাহলে আমরা এটাকে জে ওমেগা দ্বারা রিপ্লেস করলাম, যেহেতু এখানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে এটা জে ওমেগা স্কোয়ার হবে। এবং আমাদের এখানে সাবস্ক্রিপ্টে এস লিখতে হবে, যেটা আমি লিখি নাই। এটা তাহলে যেহেতু এটা আমাদের এখন ফেজর ফর্মে নিয়ে আসছি, তাহলে এটা সাবস্ক্রিপ্ট এস হবে, এখানেও এস হবে, এখানেও এস হবে, এখানেও এস হবে। তাহলে আমরা জে ওমেগা স্কোয়ার লিখে দিলাম, জে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে এখানে প্লাস হয়ে গেল। তারপরে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন এ এস, এইভাবে করে আমরা এক লাইনে ইকুয়েশনটা লিখতে পারি। এই যে ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন এই জিনিসটাকে আমরা একটা নতুন জিনিস হিসেবে লিখতে পারি, সেটা হচ্ছে কি কে। এই যে কে স্কোয়ার নামক যে জিনিসটা, এটাকে বলা হয় ওয়েভ ভেক্টর। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এটা জেনে রাখো, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে কে। কে নিয়ে আমি ভবিষ্যতে আরো অনেক আলোচনা করবো আর কি, এবং এটা নিয়ে তোমাদেরকে আলাদা একটা কাগজও বানানো আছে হ্যান্ড আউটের মধ্যে, পরে আলোচনা করব। তো আপাতত এটা এইরকমই রেখে দাও। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে কি হেলহমস ইকুয়েশন। যেহেতু ডান পাশে কিছু একটা আছে, এই জন্য আমরা এটাকে বলছি নন হোমোজিনিয়াস হেলহমস ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল এ। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলা হয় হচ্ছে কি ওয়েভ ইকুয়েশন ফর এ। এইটাকেই আমি যদি শুধুমাত্র এই ভিতরে এটাকে জে ওমেগা দ্বারা ফেজর ফর্মে নিয়ে এটাকে যদি আমরা এটাকে কে আকারে লিখি, এই ইকুয়েশনটাকে বলা হয় হেলহমস ইকুয়েশন। তার মানে হেলহমস ইকুয়েশন থেকে ওয়েভ ইকুয়েশন কিন্তু মাত্র কয়েক লাইন আগালেই পাওয়া যায়। সিমিলার ওয়েতে আমরা যে ভি এর যে ইকুয়েশনটা পেয়েছিলাম ওয়েভ ইকুয়েশন, সেটাকে আমরা যদি কে এর রেসপেক্টে লিখি, এই ইকুয়েশনটাকেও বলা হয় হচ্ছে কি হেলহমস ইকুয়েশন ফর স্কেলার পটেনশিয়াল ভি। তাহলে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম যে কে স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার মিউ এপসাইলন, এটা বলা হয়েছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে এখন পর্যন্ত যতটুকু দেখালাম, এইটার যদি আমি কনক্লুশন টানি, তাহলে আমরা 4টা ইকুয়েশন পড়িয়েছি, 2টা ওয়েভ ইকুয়েশন এবং 2টা হচ্ছে হেলহমস ইকুয়েশন। এবং এই যে 2টা ইকুয়েশন, এটা হচ্ছে কি ভি এর জন্য, এই 2টা ইকুয়েশন হচ্ছে কি এ এর জন্য। তাইলে এটাকে আমরা বলতেছি ওয়েভ ইকুয়েশন, এটাকে আমরা বলতেছি ওয়েভ ইকুয়েশন, এটা হেলহমস ইকুয়েশন, এটাও হেলহমস ইকুয়েশন। সুতরাং যখন পরীক্ষার সময় মানে দেওয়া হবে একটা কোশ্চেন, কনফিউজ হয় না, কারণ খুব কাছাকাছি কিন্তু ইকুয়েশন গুলা এই টেবিলের মধ্যে, সেই জন্যই সামারি হিসেবে দেওয়া আছে আর কি। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমরা পরে আগাই। এই প্রমাণটা হচ্ছে কি, আগের প্রমাণটা যেমন খুব সুন্দরভাবে বুঝতে পারছো হোপফুলি, এই প্রমাণটা আবার এত সুন্দরভাবে বুঝতে পারবে না। এইখানে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। তো সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন জিনিসটা কি? সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন মানে হচ্ছে গিয়ে আমরা এইমাত্র যে ইকুয়েশনটা পড়লাম ডেল স্কোয়ার ভি প্লাস এটা দিয়ে যে ইকুয়েশনটা পড়লাম, এই যে এখানে এই যে ইকুয়েশনটা যে আমরা পড়লাম, এটা আমরা বললাম ওয়েভ ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এইখান থেকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে তাহলে ভি এর ভ্যালুটা কি,
এটা যদি এরকম হয় তাহলে ভি এর ভ্যালুটা কি সেটাই আমরা বার করার চেষ্টা করবো। এই জন্য লিখেছি আমি টাইটেলটা সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন। সলিউশন অফ ওয়েভ ইকুয়েশন লিখে তুমি যদি ইন্টারনেটে সার্চ করো তাহলে তুমি দেখতে পারবা যে খুবই মানে জঘন্য কিছু সলিউশন দেওয়া আছে। জঘন্য মানে হচ্ছে কি বিশাল বিশাল ইকুয়েশন দেওয়া আছে এবং এইটার প্রমাণ মানে করতে গেলে প্রচুর পরিমাণে ম্যাথমেটিক্স লাগে। এটা মানে বিশাল একটা প্রমাণ। এইগুলা ক্লাসে নর্মালি করানো হয় না, এগুলো বলা হয় অ্যাসাইনমেন্টে করবা বা তুমি ইন্টারনেটে পাবা, ঘন্টার পর ঘন্টা লেকচার পাবা আর কি। তো আমাদের বইয়ের মধ্যে এই জিনিসটাকে একটু সহজভাবে সলভ করা হয়েছে, ঠিক আছে? তো আমরা সেইভাবে করেই জিনিসটা দেখাচ্ছি এবং এখানে কিছু অ্যাজাম্পশন করা হয়েছে বলে জিনিসগুলো সহজ হয়েছে এবং কিছু জিনিস আমরা মিলিয়েছি, এটার সাথে ওটা মিলিয়েছি। এই কারণে এই ওয়েভ ইকুয়েশনের সলিউশন গুলা আমি তোমাকে ক্লাসে পড়াতে পারতেছি। আদারওয়াইজ আমি এটা তোমার নেক্সট ক্লাসে চেষ্টা করব যে এটার অ্যাকচুয়াল ডিরাইভেশনটা কিরকম হয়, এটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা আমাদের জন্য একটু সহজভাবে করানো হয়েছে। সহজভাবে করানো মানেই তুমি অনেক জায়গায় হয়তো খটকা লাগতে পারে যে এই জিনিসটা এরকম কেন, কেমন কেমন জানি লাগতেছে। এটাই হচ্ছে কি সমস্যা সহজ সলিউশনের, যে তোমার কাছে মনে হতে পারে যে এখানে হয়তো কিছু একটা মিসিং হচ্ছে নাকি। তো আমরা যাই হোক দেখি কোথাও তোমাদের খটকা লাগে কি লাগে না। লেট এ চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাট অরিজিন রো ভি অ্যাট টাইম টি। আচ্ছা একটু বলে রাখি আসলে আমরা কি প্রমাণ করার চেষ্টা করতেছি কিংবা এই ইকুয়েশনটা আসলে কি বোঝানোর চেষ্টা করতেছে। এই ইকুয়েশনটা কিন্তু আসলে যদি দেখো তুমি এখানে ভি দেখতে পারতেছো, তার মানে ভোল্টেজ আমরা বার করতে যাচ্ছি। কিন্তু আমরা ভোল্টেজ বা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল কিন্তু অনেক আগেই বার করে ফেলছিলাম। এটার ইকুয়েশন ছিল 1/4πε আর, আর উপরে ছিল হচ্ছে কি জাস্ট একটা চার্জ। এটা ছিল আমাদের ভি এর ইকুয়েশন। এখন আমরা ভি এর এত কমপ্লিকেটেড জঘন্য একটা ইকুয়েশন কেন দেখতেছি? এটার কারণ হচ্ছে গিয়ে একটাই, এই যে এই টার্মটা মানে হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে পরিবর্তন যদি হয় একটা চার্জের, চার্জ যদি সময়ের সাথে সাথে তার পরিবর্তন করে, সময়ের সাথে সাথে তার যদি ডেনসিটি চেঞ্জ করে বা স্পিড চেঞ্জ করে, তাহলে ঝামেলাগুলো তৈরি হয় আর কি। এবং সেইটাকে কনসিডার করে আমাদের ইকুয়েশনটা এত কমপ্লিকেটেড হয়েছে। এটা কিন্তু ছিল বারবার যেটা বলতেছি স্ট্যাটিক কেস, ঠিক আছে? মানে চার্জ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, আর পরিবর্তন হলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় এরকম। তো আমরা তাইলে ডাইনামিক কেসের ক্ষেত্রে আমরা এখন চিন্তা করতেছি। ডাইনামিক কেসের ক্ষেত্রে যেটা ধরেছে, লেট এ চার্জ ডিস্ট্রিবিউশন অ্যাট অরিজিন ইজ রো ভি অ্যাট টাইম টি। অ্যাট টাইম টি, এই যে ভিতরের যে অংশটুকু, ধরো এরকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন আছে at a distance r at a distance r at point p we can assume spherical symmetry. এই চার্জ, এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ভলিউম, ধরো ডিভি প্রাইম, এইটা হচ্ছে কি ভলিউম চার্জ আছে, এইটুক চার্জের জন্য এর থেকে আর ডিস্টেন্স দূরত্ব পি বিন্দুতে কি পরিমাণ তোমার পি বিন্দুতে কি পরিমাণ ভোল্টেজ পাবো, তার ইকুয়েশনই হচ্ছে কি আমাদের এইরকম। এবং আমি ধরে নিলাম পি বিন্দুতে যে ভোল্টেজটা পাওয়া যাচ্ছে সেই ভোল্টেজটা হচ্ছে গিয়ে স্ফেরিক্যাল সিমেট্রিতে আছে। স্ফেরিক্যাল সিমেট্রিতে থাকা মানে প্রথম কথা, এটা একটা যেহেতু 3 ডাইমেনশনাল অবজেক্ট, আমি কার্টেসীয় কোঅর্ডিনেট সিস্টেমে না ধরে আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ধরতেছি এবং আমি ধরে নিলাম এটা স্ফেরিক্যাল সিমেট্রিতে আছে। স্ফেরিক্যাল সিমেট্রি মানে কি? মানে হচ্ছে গিয়ে এটা শুধুমাত্র ডিস্টেন্সের সাথে সাথে পরিবর্তন হয়। মানে এখান থেকে 5 মিটার ডিস্টেন্স দূরত্বে তুমি এখানে একটা ভোল্টেজের ভ্যালু পাবা একটা নির্দিষ্ট সময়ে। 10 মিটার দূরত্বে তুমি যদি আরেকটা বিন্দু তুমি ধরো এখানে নাও, এই যে এখানে ধরো 10 মিটার দূরত্বে, 10 মিটার দূরত্বে তুমি আরেকটা পি বিন্দু আছে, এই বিন্দুতে তুমি যদি সেম সময় আরেকটা ভোল্টেজ নাও, তাহলে তুমি দেখবে এটার আরেকটা ডিফারেন্ট ভ্যালু পাবা আর কি। তার মানে ডিস্টেন্সের উপর শুধুমাত্র এটার ভ্যালুটা চেঞ্জ হবে, থিটা বা ফাইয়ের উপর না। থিটা এবং ফাই যদি তোমাদের মনে থাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, এই যে তুমি যদি 360 ডিগ্রি ঘুরতা তাহলে তুমি পেতে হচ্ছে কি থিটা, মানে এই বরাবর ঘুরলে এইটার ভ্যালু কোথাও চেঞ্জ হয় না, মানে তার এর ভ্যালু হচ্ছে সব জায়গায় সেম, কিংবা উপরে নিচে গেলেও এটার ভ্যালু চেঞ্জ হয় না। তার মানে থিটা বা ফাইয়ের উপর এই জিনিসটা ডিপেন্ড করে না, আমি এটা ধরে নিলাম। এটা যদি ধরে না নাও তাহলে ইকুয়েশনটা বহুত কমপ্লিকেটেড হয়, আমি যেটা তোমাদেরকে বললাম। তাহলে আমরা এই ধরনের ইকুয়েশন সলভ করার জন্য, নন হোমোজিনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য তুমি ফার্স্টে এই জিনিসটাকে জিরো করে তুমি এটাকে প্রমাণ করতে পারো এবং পরবর্তীতে জিরোর জায়গায় জিনিসপত্র নিয়ে আসতে পারো।
আর যদি এই পাশে ডান পাশে একেবারে জিনিসপত্র নিয়ে এসে সলভ করতে চাও, এগেন ইকুয়েশনটা অনেক কমপ্লিকেটেড হবে। ডান পাশে কিন্তু জিরো না, আমাদের ডান পাশে কিন্তু থাকার কথা রো ভি ডিভাইডেড বাই এপসাইলন নট থাকার কথা। আমি ফার্স্টে ধরে নিলাম এই ডান পাশে হচ্ছে গিয়ে জিরো, এটা হচ্ছে গিয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা টেকনিক। তাহলে ডান পাশে আমরা জিরো ধরে নিলাম, তারপরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে ডেল স্কোয়ার ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট